Hello and welcome all of you in our channel. আমাদের যে ক্র্যাশ কোর্সটা চলছিল বলতে একটাই ক্লাস হয়েছিল আগের সপ্তাহে। এই সপ্তাহে আমরা 3টে ক্লাস নেব। মঙ্গলবার বায়োকেমিস্ট্রি ক্লাস থাকবে, কি বায়োকেমিস্ট্রি ক্লাস থাকবে, বৃহস্পতিবার প্যাথোলজি থাকবে, আর শনিবার মাইক্রোবায়োলজির ক্লাস থাকবে। 9:30টার সময় এই ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস আপলোড হয়ে যাবে 9:30 PM এই ইউটিউব চ্যানেলে। তো এর আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম না, অ্যামিনো অ্যাসিড সম্বন্ধে এর আগের ক্লাসে পড়েছিলাম। তো এই ক্লাসে আমরা কি দেখব? এই ক্লাসে আমরা দেখব না প্রোটিন আর তার প্রোটিন যতগুলো আছে তার ক্লাসিফিকেশনটা নিয়ে আমরা এই ক্লাসে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখব। কি বলছে? অন অ্যান অ্যাভারেজ the nitrogen content of ordinary proteins is 16% by weight. তো এই যে কথাটা লিখেছে এর মানে কি বোঝাচ্ছে? বলছে একটা প্রোটিন মলিকিউলসে যা ওয়েট হয় তার 16% কি এই নাইট্রোজেন এর জন্য 16% এই ওয়েটটা আসে। তো এইটা প্রথম কে বলেছিল না, বলেছিল কি না খেলডাল বলেছিল। আর কি দ্য অল প্রোটিনস আর দ্য পলিমার্স অফ অ্যামিনো অ্যাসিড। এর আমরা যখন অ্যামিনো অ্যাসিড পড়েছিলাম তো ওখানে বলেছিলাম অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে হয়ে প্রোটিন গঠন করে। তো বিল্ডিং ব্লক অফ প্রোটিন বলেছিলাম অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড পরপর এরকম একটার সাথে আরেকটা পরপর যুক্ত হয়ে হয়ে এটা কিনা প্রোটিন গঠন করে। এই যে অ্যামিনো অ্যাসিডগুলো একটার সাথে আরেকটা যে যুক্ত হয় কিসের সাহায্যে যুক্ত থাকে না, তারা সব পেপটাইড বন্ডের সাহায্যে একে অপরের সাথে যুক্ত হয়। পেপটাইড বন্ড এটাকে কি বলা হয়? CONH ব্রিজ। এই যে পেপটাইড বন্ডটা হয় কার সাথে কার হয়? আলফা কার্বক্সিলিক গ্রুপ অফ ওয়ান অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যানাদার অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ অফ দ্য অ্যানাদার অ্যামিনো অ্যাসিড। একটা এই COOH গ্রুপের সাথে NH2 গ্রুপের এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিডের আর এটা একটা অ্যামিনো অ্যাসিডের, এই দুটো গ্রুপের মধ্যে রিঅ্যাকশন করে এখানে CONH এই ব্রিজটা ফর্মেশন করে। এই ব্রিজটার যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখি এটা কি হয় না, এটা একটা পার্শিয়াল ডবল বন্ড হয়। পার্শিয়াল ডবল বন্ড হয়। কোথাও কোথাও এটা কি লেখা থাকে না কোভ্যালেন্ট বন্ড হিসাবেও লেখা থাকে। Two amino acids are combined to form are dipeptides. এই যে বলছে দুখানা অ্যামিনো অ্যাসিড একসাথে কি ডাইপেপটাইড গঠন করছে, তাহলে এই যে দুখানা যখন অ্যামিনো অ্যাসিড গঠন করছে এর মধ্যে কটা পেপটাইড বন্ড হবে? এর মধ্যে হবে একখানা পেপটাইড বন্ড। 3 অ্যামিনো অ্যাসিড ফর্ম ট্রাইপেপটাইড। এর মধ্যে কটা পেপটাইড বন্ড হবে? এর মধ্যে হবে দুখানা পেপটাইড বন্ড। 4 উইল মেক্স টেট্রাপেপটাইড। এর মধ্যে কটা না 3টে পেপটাইড বন্ড হতে হবে। A few amino acids together will make oligopeptides. কিছু পরিমাণ অ্যামিনো অ্যাসিড তারা একসাথে যুক্ত হয়ে হয়ে কি না অলিগোপেপটাইড গঠন করে। Combination of 10 to 50 amino acid is called as the polypeptide. পলিপেপটাইড কখন বলবো? যখন 10টা থেকে 50টা অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হবে তখন তাকে পলিপেপটাইড বলবো। The long polypeptide chains contain more than 50 amino acids are called proteins. বলছে 50-এর বেশি যখন অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হবে তখন তাকে আমরা প্রোটিন বলবো। সমস্ত রকমের প্রোটিন আর পলিপেপটাইড যারা আছে তারা কি না একটা কালার রিয়াকশন দেয়। সেই কালার রিয়াকশনটার কি নাম না বাইউরেট
রিঅ্যাকশন সবাই দেয় বায়োরেট। তো এই যে বায়োরেট রিঅ্যাকশনটা অল প্রোটিনস অ্যান্ড অ্যামিনো অ্যাসিড এরা হচ্ছে দিচ্ছে, এক্সেপ্ট কি আছে, এক্সেপ্ট ডাইপেপটাইড, এক্সেপ্ট ডাইপেপটাইড। এই ডাইপেপটাইড কেন দেয়? এই যে বায়োরেট রিঅ্যাকশনটা আছে, বায়োরেট রিঅ্যাকশনটা এর আগের অ্যামিনো অ্যাসিড চ্যাপ্টারে আমরা পড়েছি, ওখানে গেলে দেখবো কিনা বায়োরেটের রিঅ্যাকশনের জন্য মিনিমাম টু পেপটাইড বন্ড দরকার হয়, রিকোয়ার্ড মিনিমাম 2 পেপটাইড বন্ড। মিনিমাম 2খানা লাগে। তাহলে এই যে ডাইপেপটাইড আছে, এই ডাইপেপটাইডের মধ্যে আমরা কতখানা পেপটাইড বন্ড আছে, যেহেতু একখানা পেপটাইড বন্ড আছে তাই এইটা বায়োরেট রিঅ্যাকশন দেয় না। তো এই যে বায়োরেট রিঅ্যাকশনে যে আমার কালার ডেভেলপ হয় সেটা কি কালার হয়? ভায়োলেট, ভায়োলেট কালার ডেভেলপমেন্ট আমার হয়। এরপর আমরা যদি প্রোটিনের ক্লাসিফিকেশন দেখি, কিসের বেস্টে না ফাংশন, কার কি কাজ তার উপর ডিপেন্ড করে আমরা যদি প্রোটিনের ক্লাসিফিকেশন করি, তো কি কি আছে না ক্যাটালাইটিক প্রোটিন, এক্সাম্পল বিভিন্ন ধরনের এনজাইম, এসজিওটি, এসজিপিটি, অ্যালকালাইন ফসফেটেজ। তারপর স্ট্রাকচারাল প্রোটিন কি আছে, কোলাজেন আছে, ইলাস্টিন আছে, কেরাটিন আছে, এগুলো সব স্ট্রাকচারাল প্রোটিন। কন্ট্রাকটাইল প্রোটিনের মধ্যে মায়োসিন, অ্যাক্টিন। ট্রান্সপোর্ট প্রোটিন কি আছে না হিমোগ্লোবিন আছে, মায়োগ্লোবিন, অ্যালবুমিন, ট্রান্সফেরিন আছে। রেগুলেটরি প্রোটিনস এর মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের হরমোন, এসিটিএইচ আছে, ইনসুলিন গ্রোথ হরমোন। জেনেটিক প্রোটিন কি আছে না হিস্টোন। আর প্রোটেক্টিভ প্রোটিন মানে যে বডিতে কোনো ইমিউনোজেন প্রবেশ করলে তার এগেনস্টে কাজ করে কারা কারা না বিভিন্ন ইমিউনোগ্লোবুলিন যারা আছে তারা। তারপর ইন্টারফেরন, ক্লটিং ফ্যাক্টর, এগুলো কি আমার প্রোটেক্টিভ প্রোটিন আছে। তো এই প্রোটিনগুলো যদি আমি কিছু কিছু দেখি, এই কোলাজেন, যদি কোলাজেনের 2-4টে পয়েন্ট, অ্যালবুমিন, এগুলো আমরা যদি দেখি কি না কোলাজেনের সম্বন্ধে আমরা কি কি মনে রাখবো। 1 নম্বর মনে রাখবো না মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন আওয়ার বডি। আওয়ার বডি। 2 নম্বর কি না চিফ কনস্টিটিউয়েন্ট অফ কি না কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে এইটা হচ্ছে মেন কনস্টিটিউয়েন্ট, এই কোলাজেন। 3 নম্বর কি না এটা ট্রিপল হেলিক্স ফর্মে থাকে। ফর্ম। এই যে কোলাজেনটা আছে এর মধ্যে কোন অ্যামিনো অ্যাসিড আছে সব থেকে বেশি, এর মধ্যে মোস্ট গ্লাইসিন, গ্লাইসিন is present is most কিনা এই অ্যামিনো অ্যাসিড না গ্লাইসিন অ্যামিনো অ্যাসিড কোলাজেনের মধ্যে হচ্ছে সব থেকে বেশি মাত্রায় থাকে। প্রত্যেকটা থার্ড যে অ্যামিনো অ্যাসিড সেটা কি না এর মধ্যে গ্লাইসিন হয়, এভরি থার্ড অ্যামিনো অ্যাসিড শুড বি গ্লাইসিন। তো মোস্ট অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট ইন কোলাজেন, তো সেটা কি না গ্লাইসিন। আর এইখানে আমি আরেকটা জিনিস কি আরেকটা প্রোটিন যেটা এক লাইনের অ্যান্সার
এরই মধ্যে দেখে নেবো কি না, ল্যামিনিন। এটা হচ্ছে 2024-এর যে সিআরই ছিল তাতে এটা পড়েছিল, ল্যামিনিন। এটা কোথায় থাকে? কম্পোনেন্ট অফ বেসাল ল্যামিনা। বেসাল ল্যামিনা এটা কোথায় না, গ্লোমেরুলার ফিল্ডটা আছে, যে রেনাল গ্লোমেরুলাস বা গ্লোমেরুলাস ফিল্ডের যেসব থাকে সেইখানে এটা আমরা দেখতে পাই। এছাড়া কি আর একটা না, কেরাটিন থাকে, এটা সিস্টিন রিচ প্রোটিন, কেরাটিন। সিস্টিন রিচ। কোলাজেন কি না, গ্লাইসিন রিচ, কেরাটিন সিস্টিন রিচ। এরপর কি ছিল না, অ্যালবুমিন ছিল, মেজর প্রোটিন। মোস্ট অ্যাবান্ডেন্ট সিরাম প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। মোস্ট অ্যাবান্ডেন্ট সিরাম প্রোটিন। এর মলিকিউলার ওয়েট কত? মলিকিউলার ওয়েট 69,000। আরেকটা প্রোটিনের আমরা মলিকিউলার ওয়েট মনে রাখি, সেটা কি না, হিমোগ্লোবিনের মলিকিউলার ওয়েট 64,000। এটা এই দুটোর মলিকুলার ওয়েট আমরা মনে রাখবো। তো অ্যালবুমিন কি না, একটা ট্রান্সপোর্ট প্রোটিন। এর পরে পড়বো কি কি ট্রান্সপোর্ট করে, এখানে আমি বলে দিচ্ছি। কি কি ট্রান্সপোর্ট করে অ্যালবুমিন? বিলিরুবিন ট্রান্সপোর্ট করে, তারপর ফ্যাটি অ্যাসিড ট্রান্সপোর্ট করতে পারে, বিভিন্ন রকমের হরমোনকে ট্রান্সপোর্ট করে, ট্রান্সপোর্ট করে। এরপর কি বলছে না, প্রোটিনকে আমরা যদি আছে কি না, কম্পোজিশন আর সলিবিলিটির উপর ডিপেন্ড করে আমরা যদি ভাগ করি, তো প্রোটিন কত রকমের হবে। এক নম্বর কি না, সিম্পল প্রোটিন, 2 নম্বর কনজুগেটেড প্রোটিন, 3 নম্বর ডিরাইভড প্রোটিন। কারণ সিম্পল প্রোটিনের মধ্যে কি কি পড়ছে, একে যদি ফার্দার ভাগ করি, একটা অ্যালবুমিন, 2 নম্বর কি না, গ্লোবিউলিন, 3 নম্বর পোটামাইন্স, 4 নম্বর প্রোলামাইন্স, 5 নম্বর কি না, লেকটিন, আর একটা কি না, 6 নম্বর স্ক্লেরোপ্রোটিন। এই 6টা ভাগে ভাগ করি। সিম্পল কনজুগেটেড প্রোটিন কি না, গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, ক্রোমোপ্রোটিন,
फॉस्फोप्रोटीन और मेटालोप्रोटीन। এইসব গ্রুপে কনজুগেটেড প্রোটিনকে আমরা ভাগ করে থাকি। আর কি আছে না, ডিরাইভড প্রোটিন। ডিরাইভড যে প্রোটিন আছে সেগুলো কি না, বিভিন্ন প্রোটিন হাইড্রোলিসিস করার পর যেগুলো আমরা পাচ্ছি তা সেগুলোকে আমরা ডিরাইভড প্রোটিন বলে থাকি। তো এই সিম্পল প্রোটিন যে আমরা ভাগগুলো দেখলাম, তো প্রথম কি ছিল, অ্যালবুমিন। দে আর সলিউবল ইন ওয়াটার and coagulated by heat. Serum albumin has a molecular of 69,000. Example কি আছে, lactalbumin of milk and egg albumin of egg. Globulin কি আছে, they are also coagulated by heat. Egg globulin, serum globulin, legumins of peas. Protamines, they are not coagulated by heat. তো protamines কি না, হিট দ্বারা coagulate হয় না। They contains large number of arginine and lysine residue, so they are strongly basic, hence they can combine with the other acidic protein. এর এক্সাম্পল কি আছে, এর এক্সাম্পল হচ্ছে স্পার্ম প্রোটিন। প্রোলামাইন্স কি বলছে, এরা প্রোলিন রিচ হয় বাট লাইসিন এর মধ্যে থাকে না। জেন কর্নের মানে ভুট্টার মধ্যে যে জেন থাকে, গ্ল্যাডিন অফ হুইট আর হর্ডিন অফ বার্লি। লেকটিন কি বলছে, দে আর দ্য প্রোটিনস হ্যাভিং হায়ার অ্যাফিনিটি টু দ্য সুগার গ্রুপস। লেকটিন ফ্রম দ্য ডলিকাস বাইফ্লোরাস উইলস অ্যাগ্লুটিনেট হিউম্যান ব্লাড গ্রুপ এ আরবিসি, মানে এ নয় A1 আরবিসি। A1 আমরা A1 ব্লাড গ্রুপ চেক করার জন্য যে লেকটিন ইউজ করি সেটা কি না, ডলিকাস বাইফ্লোরাস এর এক্সট্রাক্ট। আর আরেকটা আমরা লেকটিন ইউজ করে থাকি ব্লাড ব্যাঙ্কে, সেটা কি না অ্যান্টি এইচ ডিটেক্ট করার জন্য। সেইটা এই যে অ্যান্টি এইচ ডিটেক্ট করার জন্য আমরা যে লেকটিনটা ইউজ করি সেটা কি থেকে পাওয়া যায়, সেটা ইউলেক্স ইউরোপিয়ান্স। অ্যান্টি এইচ এর জন্য যেটা ইউলেক্স ইউরোপিয়ান্স। স্ক্লেরোপ্রোটিন কাকে বলছি, দে ফর্ম না সাপোর্টিং টিস্যু, দে ফর্মস দ্য সাপোর্টিং টিস্যু, যেমন কোলাজেন অফ বোনস, কার্টিলেজ অ্যান্ড টেন্ডন। এদেরকে আমরা কি বলছি না, স্কেলেটোপ্রোটিন। এই যে প্রোটিন ক্লাসিফিকেশনের এই টার্মগুলো আর তার এক একটা এক্সাম্পল আমরা মনে রাখবো, পরীক্ষায় এই ডাইরেক্ট এক্সাম্পল তুলে আমাদের কোশ্চেন করে। এরপর কনজুগেটেড প্রোটিন কি না, দে কম্বাইন্স, they are combination of protein with a non-protein part called prosthetic group. তাহলে কনজুগেটেড এই যে প্রোটিন গুলো হচ্ছে এগুলো কিরকম না, প্রোটিন তো থাকে সঙ্গে সঙ্গে একটা নন প্রোটিন পার্ট থাকে। এই নন প্রোটিন পার্টটাকে কি বলা হয় না, প্রস্থেটিক গ্রুপ বলা হয়। তো এই যে কনজুগেটেড যে প্রোটিনগুলো আছে এর মধ্যে আর কি কি কনজুগেটেড প্রোটিনকে আমরা ডিভাইড করে পেয়েছি না, একটা গ্লাইকোপ্রোটিন আছে। এই গ্লাইকোপ্রোটিনের কাকে বলবো না, প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেট আমার যুক্ত হবে।
একে গ্লাইকোপ্রোটিন বলবো। যত রকমের ব্লাড গ্রুপ অ্যান্টিজেন আছে সবাই না এক একটা গ্লাইকোপ্রোটিন। এই যে কার্বোহাইড্রেট কন্টেন্ট যদি আমার 10%-এর বেশি হয় তখন তাকে আমরা কি বলি না মিউকোপ্রোটিন বলে থাকি অথবা প্রোটিওগ্লাইকেন্স বলি। লাইপোপ্রোটিন কাকে বলে? These are the proteins loosely combined with the lipid component. They occurs in the blood and on cell membrane. তার মানে এই লাইপোপ্রোটিনের ক্ষেত্রে লিপিড প্লাস প্রোটিন একসাথে যুক্ত হয়। এই কি কি লাইপোপ্রোটিন আছে? এইচডিএল আছে, এলডিএল আছে, ভিএলডিএল আছে, এগুলো এক একটা লাইপোপ্রোটিন। এরপর কি আছে না নিউক্লিয় প্রোটিন। These are proteins attached to the nucleic acid. কি উদাহরণ কি আছে? হিস্টোন is a nucleoprotein. DNA carries negative charges which combines with the positively charged protein histone. তো ডিএনএ কি চার্জ ক্যারি করে না নেগেটিভ চার্জ ক্যারি করে। Chromoproteins. These are the proteins with the colored prosthetic group. এই প্রোটিনের সাথে কি না কালারিং প্রস্থেটিক গ্রুপ যুক্ত। যেমন এর এক্সাম্পল কি না হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে হিম যে পার্টটা আছে সেটা কি না রেড কালার। ফ্ল্যাভোপ্রোটিনের মধ্যে কি থাকে রাইবোফ্ল্যাভিন থাকে, সেটা কি না ইয়েলো কালারের প্রস্থেটিক গ্রুপ। আর ফসফোপ্রোটিন এর কি বলছে প্রোটিনের সাথে ফসফরাস যুক্ত থাকে। এর এক্সাম্পল কি আছে না কেসিন অফ মিল্ক অ্যান্ড ভাইটেলিন অফ এগ ইয়ক, সেটাকে কি না ফসফোপ্রোটিন বলা হয়। মেটালোপ্রোটিন, এটা প্রোটিনের সাথে যখন মেটাল আয়ন যুক্ত হয় তখন তাকে কি না মেটালোপ্রোটিন বলা হয়। এক্সাম্পল কি কি আছে না হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন এর মধ্যে কি থাকে না আয়রন থাকে, সাইটোক্রোম এর মধ্যেও আয়রন থাকে, এ কার্বনিক অ্যানাইডেজ এর মধ্যে থাকে জিঙ্ক থাকে। এইটা কার্বনিক অ্যানাইডেজটা আমার মনে রাখবো, অনেক সময় জিজ্ঞেস করে যে কার্বনিক অ্যানাইডেজের মধ্যে কি কি এলিমেন্ট থাকে। ডিরাইভড প্রোটিন কি বলেছিলাম? ডিরাইভড প্রোটিন হচ্ছে না প্রোগ্রেসিভ হাইড্রোলিসিস অফ দ্য প্রোটিন, মানে প্রোটিনের হাইড্রোলিসিস করার পর যেটা পাওয়া যায় তাকে আমরা ডিরাইভড প্রোটিন বলি। প্রোটিনকে হাইড্রোলিসিস করলে পেপটন পাওয়া যাবে, তাকে আরো হাইড্রোলিসিস করলে পেপটাইডস পাওয়া যাবে, অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। তখন এই যে আমরা প্রোটিনের ক্লাসিফিকেশন করছি, এটাকে যদি শেপের ভিত্তিতে ক্লাসিফিকেশন করি কি কি ভাবে দেখতে হবে, দুভাগে ভাগ করব। একটা কি না গ্লোবিউলার প্রোটিন। কি গ্লোবিউলার প্রোটিন আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, পোটামাইন্স, এরা সব গ্লোবিউলার প্রোটিন। এরা কি না স্ফেরিক্যাল অর ওভাল ইন শেপ। আরেকটি কি আছে না ফাইবাস প্রোটিন, মানে এগুলো কি না ইলংগেটেড এবং নিডল শেপ। এগুলো কি না এই যে যত রকমের ফাইবাস প্রোটিন আছে এগুলো কি না রেজিস্টার ডাইজেশন, এগুলো ডাইজেস্ট হয় না, কেউ খেলে এগুলো ডাইজেস্ট হয় না। কি কি আছে না কোলাজেন আছে, ইলাস্টিন আছে, কেরাটিন আছে, এগুলো এর এক্সাম্পল। এর পরে কিভাবে ক্লাসিফিকেশন করছে? নিউট্রিশনের ভিত্তিতে আমরা প্রোটিনকে ক্লাসিফিকেশন করছি। কি না নিউট্রিশনালি রিচ প্রোটিন, মানে যের মধ্যে সব রকমের কি আমাদের 10টা যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ছিল তাদের সবগুলোই আমরা এর মধ্যে পাওয়া যায়, তো তাকে আমরা নিউট্রিশনালি রিচ প্রোটিন বলি। এর কি এক্সাম্পল আছে না কেসিন অফ মিল্ক হচ্ছে এর একটা এক্সাম্পল। ইনকমপ্লিট প্রোটিন এর মধ্যে কি না একটা যে অ্যামিনো অ্যাসিড এটা ল্যাক আছে, মানে এর মধ্যে একটা অ্যামিনো অ্যাসিড অ্যাবসেন্ট আছে, তো সেগুলো কি না বডি গ্রোথের ক্ষেত্রে অতটা আমাদের বডির গ্রোথের ক্ষেত্রে অতটা হেল্পফুল না। তো এর কি উদাহরণ আছে? এর উদাহরণ আছে সেরালস, সেটা সেরালসের মধ্যে কি ল্যাক আছে? লাইসিনস আছে। পালস যে আছে পালসের মধ্যে কি না মেথিওনিন ডেফিসিয়েন্ট আছে। আর পুয়ার প্রোটিন সব থেকে খারাপ প্রোটিন, এর কি ল্যাক অফ মেনি অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামিনো মেনি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল যে অ্যামিনো অ্যাসিড আছে সেগুলো কি না এর মধ্যে অ্যাবসেন্ট থাকে। যেমন জেইন অফ কর্ন, মানে ভুট্টার যে জেইন প্রোটিন হয় সেটা
এর কি কি থাকে না, ট্রিপ্টোফ্যান থাকে না, আর লাইসিন এর মধ্যে অ্যাবসেন্ট থাকে। তো আমি যদি প্রোটিনের ক্লাসিফিকেশনের যদি একটা শর্ট দেখি, তো তাহলে কিরকম দেখলাম প্রোটিন ক্লাসিফিকেশনের। একটা মেন ক্লাসিফিকেশনটা আমরা দেখব, মানে মেন ক্লাসিফিকেশন কোনটা না, না কম্পোজিশন আর সলিবিলিটির ভিত্তিতে ওই ক্লাসে এটা কি একটা সিম্পল প্রোটিন, একটা কি না কনজুগেটেড আর একটা কি না ডিরাইভড। সিম্পল প্রোটিনের মধ্যে একটা অ্যালবুমিন, 2 নম্বর গ্লোবিউলিন, 3 নম্বর হচ্ছে পোটামাইন্স, 4 নম্বর লেকটিন, 5 নম্বর আছে কিনা স্ক্লেরোপ্রোটিন। একটা বাদ চলে গেছে, 6 নম্বরে কি পড়বে না প্রোলামিনস। কনজুগেটেড প্রোটিনের মধ্যে কি কি পড়ছে, 1 নম্বর গ্লাইকোপ্রোটিন, 2 নম্বর কি পড়ছে না লাইপোপ্রোটিন, 3 নম্বর নিউক্লিওপ্রোটিন, 4 নম্বর ক্রোমোপ্রোটিন, 5 নম্বর ফসফোপ্রোটিন, 6 নম্বর মেটালোপ্রোটিন। আর ডিরাইভড প্রোটিন মানে যেগুলো হাইড্রোলাইসিস হওয়ার পর আর হয়েছে। এই যে আমাদের কনজুগেটেড প্রোটিনগুলো যেগুলো ছিল, এর মধ্যে সবার ক্ষেত্রে না প্রস্থেটিক গ্রুপ একটা না একটা কিছু যুক্ত হয়, প্রোটিনের সাথে একটা না একটা প্রস্থেটিক গ্রুপ যুক্ত হয় আমার এই কনজুগেটেড প্রোটিনগুলো গঠন করে। এর মধ্যে কিছু কনজুগেটেড প্রোটিন যদি আমরা এখানে দেখি, তো মেন একটা হিমোগ্লোবিন, এর মধ্যে কি থাকে গ্লোবিন প্রোটিন থাকে, আর প্রস্থেটিক গ্রুপ থাকে কি না হিম। নিউক্লিয় প্রোটিন, তারপর অপসিন হচ্ছে প্রোটিন পার্ট, আর রেটিনল ওখানে হচ্ছে কি না প্রস্থেটিক গ্রুপ থাকে। আর যদি ফেরিটিন এইখানে আমরা দেখি, ফেরিটিনের ক্ষেত্রে অ্যাপোফেরিটিন হচ্ছে প্রোটিন পার্ট, ফেরিটিন প্রোটিন পার্ট, এর সাথে কি না আয়রন নন প্রোটিন পার্ট। সেরুলোপ্লাজমিনের ক্ষেত্রে কি না অ্যাপোসেরুলোপ্লাজমিন, ফিন প্লাস কপার। তো এই ছিল আমাদের প্রোটিনের ক্লাসিফিকেশন। এরপর আমরা একটা ক্লাসে কিনা প্রোটিন ডিটেকশনের বিভিন্ন রকমের যে টেকনিকগুলো আছে সেগুলো আমরা দেখব। ধন্যবাদ আপনাদের সকলকে।